গত ৩ নির্বাচন বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আর সুযোগ দেয়া হবে না জানালেন সিইসি। দিনক্ষণ চূড়ান্ত হওয়ার ২ মাস আগেই জানানো হবে সময়সীমা। পঞ্চদশ সংশোধনীতে আনা আওয়ামী লীগ সরকারের ৫৪টি পরিবর্তন অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ। সবশেষ ৩ ভোটে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি পর্যবেক্ষণ হাইকোর্টের। কুষ্টিয়ায় পথসভা শেষে মেহেরপুরের পথে এনসিপির জুলাই পদযাত্রা। সংস্কার না হওয়া পর্যন্ত পাশে থাকার আহ্বান নাহিদ ইসলামের। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। যেসব বিদেশি পর্যবেক্ষক গত ৩ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু হিসেবে বৈধতা দিয়েছে তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না, এমনটা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। সকালে ইসি ভবনে কানাডিয়ান হাই কমিশনারের সাথে রয়েছে সিএসের বৈঠক। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ভোটের দিন এখনও নির্ধারণ হয়নি, চূড়ান্ত হওয়ার ২ মাস আগেই সবাইকে জানিয়ে দেওয়া হবে। জানান, বাংলাদেশের আগামী নির্বাচনে কানাডার সহায়তা চেয়েছে কমিশন। এছাড়া দুর্গম এলাকায় ভোটের প্রচার, নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি, নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই না। শেখ হাসিনার অদ্ভুত বয়ানের মতোই নির্বাচন পেছাতে নানা বক্তব্য দিচ্ছে সরকার, এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির নাম ভাঙিয়ে দখলদার, চাঁদাবাজ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হলেও উদ্যোগ নিচ্ছে না তারা। এটি উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। বিএনপির নাম ভাঙিয়ে কিছু করা হলে অব্যাহতি বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। বিএনপির শাস্তি প্রদানের এই পদক্ষেপ গণমাধ্যমে খুব একটা প্রকাশ পায় না। এ সময় তিনি বলেন, প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বৃদ্ধি পাচ্ছে। আমরা বারবার এই বিষয়গুলি তুলে ধরেছি আপনাদের মাধ্যমে, কিন্তু প্রশাসন এ ব্যাপারে শক্ত ভূমিকা রাখবে, তারা সেটি রাখছে। এই ধরি মাছ না ছুঁই পানির মতো তাদের আচরণ। কিন্তু প্রশাসনকে বলার পরেও তাদের তো উদ্দেশ্য, ওরা বিএনপির নামে করছে, আমরাই বলছি বিএনপির পক্ষ থেকে যে এদেরকে ধরুন। আওয়ামী লীগ আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। এর আগে ১৭ ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের ৫ম সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। একই সাথে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনা হয়, তবে ৫ম সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি এই রায়ে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে বলা হয়, গণতন্ত্র হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। দলীয় সরকারের অধীনে বিগত 3টি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন ঘটেনি, যার ফলশ্রুতিতে হয়েছে জুলাই গণ অভ্যুত্থান। আওয়ামী লীগ আমলে ৫ম সংশোধনীর মাধ্যমে ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। নতুন সংবিধান বিচার ও সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে পাশে থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কুষ্টিয়ায় এনসিপির পদযাত্রায় তিনি একথা বলেন, ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করছে এনসিপি। কোনো রাজনৈতিক দল ভারতের পক্ষে গেলে তাদের বিরুদ্ধে যাবে তারা। বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদের যে পথ দেখিয়ে গেছে সেই পথেই এনসিপি চলছে। এ সময় সারা দেশের মানুষের জন্য বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নাহিদ ইসলাম। এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ফ্যাসিবাদের পক্ষে কোনো দল বা কোনো পক্ষ তাদের হয়ে কাজ করলে ছাড় দেবে না জনগণ।
এর আগে বাংলাদেশ ও ভারতের মধ্যে অসম চুক্তি এবং পানি আগ্রাসন নিয়ে ফেসবুকে স্ট্যাটাসের জেরে ছাত্রলীগের মারধরে নিহত আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা। ডিবি কর্তৃক নির্যাতিত হয়েছিল, গ্রেফতার হয়েছিল। ডিজিএফআই তার বাসা থেকে ভোর রাতে তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। 6 দিন এই ডিবি এই নুসরাত আটকা ছিল। বাংলাদেশের মানুষের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বাধীনতার পক্ষে লড়াই করেছিল। আপনাদের আরেক কৃতি সন্তান আমাদের নয়ন ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই কুষ্টিয়া এলাকার মানুষের উন্নয়নের জন্য, অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন। এনসিপির জুলাই পদযাত্রার সাথে আছেন আমাদের সহকর্মী লামিয়া তিথি, আমরা তার সাথে কথা বলছি। তিথি, পদযাত্রা এই মুহূর্তে কোথায় আছে, পথসভায় এনসিপি নেতারা কি বলছেন, একটু বিস্তারিত জানতে চাই। লোপা, পদযাত্রার বিষয়টি হচ্ছে কুষ্টিয়ার যেই কর্মসূচি ছিল বেলা 12টা নাগাদ, কিন্তু 12:30টা নাগাদ কিন্তু যেই শহীদ আবরার ফাহাদ ছিল তার কিন্তু কবর জিয়ারতের মাধ্যমেই কিন্তু এই কুষ্টিয়ার যে যাত্রা সেটা কিন্তু এনসিপি আনুষ্ঠানিকভাবে শুরু করে এবং সেখানে কিন্তু আবরার ফাহাদের বাবা এবং মায়ের সাথে কথাবার্তা বলেন এবং আবরার ফাহাদের যেই পথ চলা যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের যাত্রা শুরু করেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কিন্তু হচ্ছে এনসিপি কাজ করবে বলেও জানিয়েছেন। একই সাথে কিন্তু আবরার ফাহাদের বাবা তিনি কিন্তু বলেছেন যে এই পলাতক 4 আসামি রয়েছে তাদের কিন্তু ইন্টারপোলের মাধ্যমে কিন্তু তাদের ফিরিয়ে আনার জন্য দাবি জানিয়েছে সরকারের প্রতি। এরপরেই কিন্তু আবরার ফাহাদের যেই বাড়ি ছিল সেই বাড়িতে তার পরিবারের সাথে সাক্ষাৎ শেষ করে কিন্তু এনসিপির যেই আহ্বায়ক এবং কেন্দ্রীয় নেতারা ছিলেন তারা কিন্তু কুষ্টিয়ার যে বড় বাজার ছিল সেখানেই কিন্তু পথসভা করেছে এবং সড়ক পথে আসতে আসতে কিন্তু তারা জনগণের সাথে জনসংযোগ করেছে এবং একই সাথে কিন্তু তারা কুশলাদি বিনিময় করেছেন। এরপরেই কিন্তু পথসভাটি শুরু হয় কুষ্টিয়ার যে বড় বাজার রয়েছে সেই বড় বাজারের পথসভায় কিন্তু নাহিদ ইসলাম বলেছেন যে ভারতীয় আগ্রাসন আর কোনোভাবেই সহ্য করা হবে না এবং এই ভারতীয় আগ্রাসনের পক্ষে যদি কোনো রাজনৈতিক দল থাকে সেই দলকেও কিন্তু তার বিরুদ্ধে নেওয়া হবে, তার বিরুদ্ধে যাবে। একই সাথে কিন্তু এর পরের যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু মেহেরপুরে শামসুজ্জোহা পার্কে, সেখানে কিন্তু একটা পথসভার কথা রয়েছে। তিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র 35% শুল্ক নির্ধারণের ঘোষণা দিলেও 9 জুলাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার সকালে প্রেস সচিব জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভালো বন্ধু, শুল্ক নীতি নিয়ে এখনও আলোচনা চলমান। চূড়ান্ত আলোচনার পর উভয় দেশের জন্য কল্যাণকর কিছু হবে বলেও জানান তিনি। ট্রেড টক্স একটা কমপ্লেক্স জিনিস, এটা আমি এমন না যে আপনি একটা দেশের সাথে টেক টক্স হলে আবার অন্য দেশের বিষয়গুলো এসে যায়। আমি তো একটা কমপ্লেক্স একটা বাস্কেটে আমি টেক টক্স করতে হয়। তো আমাদের সব কিছুই লক্ষ্য রাখছেন যে এমন একটা জায়গায় আমরা যেতে চাই যে জায়গায় দুইটা কান্ট্রি বলবে যে না, ইটস গুড ফর মি। প্রাথমিকভাবে 5টি হাওরে বাঁধ নির্মাণ এবং পর্যটন সুরক্ষা আদেশ সহ 4টি পরিকল্পনা নিয়ে হাওর মাস্টার প্ল্যান খসড়া প্রস্তুত করা হচ্ছে, এমনটা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেত্রকোনা সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে হাওরের সংকট ও সম্ভাবনা বিষয়ক আলোচনা সভায় কথা বলেন তিনি জানান, হাওর সুরক্ষার জন্য সীমানা নির্ধারণ করতে হবে। কৃষি জমি থেকে মাটি নিয়ে বাঁধ নির্মাণ কার্যকরী উপায় না বলেও মন্তব্য করেন তিনি। এজন্য ট্রি প্ল্যান্টেশন এবং বাঁধ নির্মাণ প্রকল্পের নীতিমালা চূড়ান্ত করার কাজ করছে সরকার। হাওরে ট্যুরিজম নিয়ে সুরক্ষা আদেশের খসড়া তৈরি করা হচ্ছে। এছাড়া হাওরবাসীর স্বাস্থ্যসেবার মান বাড়াতে ভাসমান হাসপাতাল নির্মাণের কথাও ভাবছে সরকার, জানান উপদেষ্টা। দলের সিনিয়র নেতাদের অব্যাহতি দেয়া অবৈধ ও স্বৈরাচারী আচরণ, এই মন্তব্য করেছেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া নেতা মুজিবুল হক চুন্নু। তার অভিযোগ, গত নির্বাচনের মনোনয়ন ফর্মের টাকার হিসাব চাওয়াই অব্যাহতি দেওয়ার অন্যতম কারণ। চুন্নু আরও বলেন, আগামী কাউন্সিলে তারাও অংশ নেবেন, দলকে সুসংগঠিত করে নির্বাচনমুখী করবেন। সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আরেক নেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, তারা এখনও শপথে বহাল আছেন, তাই অব্যাহতির সিদ্ধান্ত বেআইনি। এই সিদ্ধান্ত বাতিল করে পার্টি কাউন্সিলের দাবি তোলেন তিনি। আনিসুল ইসলাম মাহমুদের অভিযোগ, মৃত্যু পথযাত্রী হুসেন মোহাম্মদ এরশাদকে দিয়ে জোর করে পার্টির চেয়ারম্যান পদ বাগিয়ে নেন জিএম কাদের।
দলের আরেক নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, ভাঙার জন্য নয়, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চায় জাতীয় পার্টি। আমরা একটা গণতান্ত্রিক পার্টি, সংবিধান আছে, আমাদের গণতন্ত্র আছে, তার মধ্য দিয়ে আমরা কাজ করি। আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে মানুষকে সচেতন করে সরকারে যে দেশের সেবা করে। দল একটা যৌথ নেতৃত্ব গড়ে তুলবার জন্য দাবি করার কারণে আপনি কাউন্সিলকে সামনে রেখে দলের 10 জন সিনিয়র নেতা, 10 জন, একজন সিনিয়র কো-চেয়ারম্যান এবং মহাসচিব এবং 60 জন প্রেসিডিয়াম মেম্বার, তাদেরকে আপনি বিনা কারণে প্রাথমিক সদস্য পদ থেকে তাদের পদ থেকে অবহিত দিলেন। এটা কি ঠিক হলো? রাজধানীর যাত্রাবাড়িতে গ্রিল কেটে বাসায় ঢুকে গৃহকর্তাকে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্বজনরা জানায়, ভোর আনুমানিক 4টার দিকে বিবির বাগিচা এলাকার ওই বাড়িতে হানা দেয় কয়েকজন। লুট দেখে ফেলায় বাড়ির মালিক ইসমাইল হোসেন খানকে শ্বাসরোধ করে হত্যা করে। সেই সাথে তার স্ত্রীকে জখম করা হয়। এমন ঘটনায় আতঙ্কে আছে এলাকাবাসী। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। রাজধানীর উত্তর যাত্রাবাড়ির বিবির বাগিচা এলাকার এই 4তলা বাসার দোতলায় স্ত্রীকে নিয়ে থাকতেন বাড়ির মালিক ইসমাইল হোসেন খান। মঙ্গলবার ভোররাতে জানালার গ্রিল কেটে ঢুকে পড়ে চোরের দল। তাদেরকে চুরি করতে দেখে ফেলায় বাড়ির মালিকের হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে তারা। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন বাড়ির মালিকের স্ত্রী। এরপর মালামাল লুট করে নিরাপদে পালিয়ে যায় চোরের দল। বাড়ির মালিকের স্ত্রীর চিৎকারে আশপাশের ভাড়াটিয়ারা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সন্তানরা অন্যত্র থাকায় এই বয়স্ক দম্পতি দীর্ঘদিন ধরে এভাবেই থাকতেন। লাইসি পরে বাড়িলি কইতাছে, তোমার কাকার একটু দেখো, কাকারে দেখো, দেখো মাইরা লাইছে নি। হেরে একেরে এমনি করে বান দিছে না, উত্তা করে একেরে বালিশের 2 চিপার মধ্যে হেরে থোতাটা আসিল। মনে হয় হ্যাঁ দেখছে দেখে হারে আগে মারছে, মাইরা তারপর বাড়িলিরে যায় 4 জনে বলে যাইতে ধরছে। বাড়িলির একজনে কানেরটা খোলায়, একজনে গলারটা খোলায়, আর একজনে হাতেরটা খোলায়, আর একজনে বলে চাকু দেখাইতাছে, যদি চিল্লাস তাহলে একের জব করে হলাম কইতাছে। আসছে হলো ওইদিকে পিছন দিয়ে গলি আছে, ওই গলি দিয়ে ওঠা যায়, উঠে ওইদিকে আপনার হলো যে গ্রিল কেটে তারপরে ওই যে ভিতরে ঢুকছে। আবার যাওয়ার সময় ওইদিকে গেছে, এদিকে আসে নাই। পুলিশ জানায় গ্রিল কেটে 4 জন বাসাটিতে ঢুকেছিল। তবে বাসা থেকে কি কি জিনিসপত্র লুট হয়েছে তা জানা যায়নি। হত্যার ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। এই ঘটনা যেহেতু আজকে ভোর 4টার দিকে ঘটেছে, আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি ঘটনার মূল রহস্যটা কি, কারা কারা জড়িত। যেহেতু যে বয়স্ক মহিলা তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন, তার সাথে বিস্তারিত কথাবার্তা বলা সম্ভব হয়নি। আমরা আশা করি এই খুব অল্প সময়ের মধ্যেই আমরা এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব। এভাবেই চুরি করতে এসে হত্যার ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। পুলিশি টহল বাড়ানোর দাবি তাদের। ভয় তো অবশ্যই লাগে, একটা আতঙ্কের মধ্যে আছি আমরা এখন। যে কাজটা কারা করলো, এই মানুষটা খুবই ভালো ছিল। চোর ডাকাত হামলাকারী আমগো বইরা গেছে এলাকাটা, এখন অত্যাচার বেশি হইতেছে। সারা যাত্রাবাড়ি এবং সারা ঢাকা শহর একটা উদ্বেগজনক ঘটনা, কারণ এটা কখনোই আশা করা যায় না যে ডাকাতি করে ছিনিয়ে নিয়ে যাবে আবার ওই মানুষকে মেরে যাবে, এটা কখনোই আশা করা যায় না। এলাকাটির অধিকাংশ রাস্তা অনেক সরু, এজন্য আইন শৃঙ্খলা বাহিনীও এখানে সচরাচর টহলে আসে না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী 11 আগস্ট নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে এই হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ 119 বার পেছালো। সকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এই তারিখ ঠিক করেন। আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল, তবে তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য বিচারক প্রতিবেদন দাখিলের নতুন তারিখ দেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। পরে নিহত রুনির ভাই নওশীর আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সিলেটের সকল পাথর কোয়ারি খুলে দেয়া, জেলা প্রশাসককে প্রত্যাহার ও বিআরটিএ দুর্নীতিমুক্ত করা সহ 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুরে প্রশাসনের আশ্বাসে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট থেকে সরে আসেন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এর আগে সকাল থেকে ধর্মঘটে বন্ধ থাকে বাস ও ট্রাক চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিকল্প বাহনে ভেঙে ভেঙে গন্তব্যে ছুটতে দেখা যায় অনেককে। ট্রাক চলাচল বন্ধ থাকায় ব্যাহত হয় পণ্য পরিবহন। বছরের প্রথম 6 মাসেই সারা দেশে বিভিন্নভাবে নির্যাতনের শিকার 1555 জন নারী ও কন্যা শিশু। দেশের 15টি পত্রিকায় প্রকাশিত হয়েছে এসব সংবাদ। এর মধ্যে ধর্ষণের শিকার 354 জন, যার মধ্যে কন্যা শিশু এবং কিশোরী 269 জন আর প্রাপ্তবয়স্ক নারী 85 জন। দলবদ্ধ ধর্ষণের শিকার 106 জন। বাংলাদেশ মহিলা পরিষদ নারী ও কন্যার প্রতি সহিংসতার এসব ঘটনার তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রকাশ করে। রাজধানী সেগুনবাগিচায় নারীর প্রতি সহিংসতার চিত্র, নারী সাংবাদিকদের অভিজ্ঞতা ও ভাবনা বিষয়ক মতবিনিময় সভায় এই প্রতিবেদনের আলোকে নারী সাংবাদিকরা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তারা মনে করেন নারীর প্রতি প্রচলিত বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির পরিবর্তনে এবং নারীর ক্ষমতায়নে গণমাধ্যমের সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে। এক্ষেত্রে গণমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের ভূমিকা বেশি কার্যকর হবে। নারী সাংবাদিকরা নারীর বিরুদ্ধে সহিংসতার চিত্র সাহসিকতার সাথে গণমাধ্যমে তুলে ধরেন। একই সাথে সহিংসতা মোকাবেলায় সহায়ক ভূমিকা পালনের দাবিও উঠে আসে সভায়। নারীবান্ধব রিপোর্টিং নীতিমালা ও তৈরিতে নারী সাংবাদিকদের মতামত ও সুপারিশ প্রয়োজন বলেও মত দেন সাংবাদিকরা। নীতি নির্ধারণের জায়গায় যখন আপনি 10টা ছেলের সঙ্গে একজন নারীকে রাখবেন, সেখানে তার পক্ষে ভয়েস রেজ করা খুবই কঠিন। উনি তো আসলে নারীবাদী, উনি তো আসলে শুধু নারীদেরই দেখেন, নারীদের কোনো দোষ দেখেন না, উনি বায়াস এবং এইসব বলে বলে একেবারে কর্নার করে ফেলার একটা প্রবণতা। সেই নারীর ছবি প্রকাশ হয়েছে, কোনো কোনো গণমাধ্যমে দেখা যাচ্ছে পিছের অংশ থেকে প্রকাশ হয়েছে, কোনো কোনো সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় দেখা গেল সরাসরি ওই নারীকে প্রদর্শন করা হচ্ছে। এটা কি আমাদের সাংবাদিকতা?